হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা অসাংবিধানিক হবে, কিন্তু তারা সে অসাংবিধানিক দাবি করা শুরু করল। এর মধ্যে সরকার পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো নিয়ে আসতে সক্ষম হন সরকার পক্ষের আইনজীবীরা, কারণ সরকার কিন্তু আবেদনের প্রেক্ষিতে এটি এসছে এবং সর্বোচ্চ আদালত সাবজেক্ট ম্যাটারের উপরে 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো আদেশ দেন এবং যার ফলে কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র 2018 সালে সেটি কিন্তু পুনর্বহাল হয়ে যায়। সর্বোচ্চ আদালতের আদেশে এও বলা হয় যে দ্য হাইকোর্ট জাজমেন্ট উইল নট রিমেইন ইন অপারেশন, অর্থাৎ হাইকোর্টের যে আদেশটি এটি আর অপারেশনে থাকলো না, অর্থাৎ সরকারের পরিপত্র পুনর্বহাল হয়ে গেল। সেই দাবি তাহলে পুরোপুরি পূরণ হয়ে গেল, কিন্তু আন্দোলনকারীদের যে দাবি 4 সপ্তাহের জন্য পূরণ হয়ে গেল, যেটি তাদের প্রাথমিক দাবি ছিল। তো এখন সর্বোচ্চ আদালতও বলছে আন্দোলনকারীদের আহ্বান জানিয়ে যে তাদের বক্তব্য পেশ করার জন্য আদালতের দরজা সবসময় খোলা থাকবে। তো রাষ্ট্রের নির্বাহী বিভাগ তথা সরকার যখন আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মীমাংসার পথে এগোচ্ছে, তখন আন্দোলনকারীরা আবার তাদের দাবি পরিবর্তন করে বলা শুরু করলো বিচার বিভাগ নয়, নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান চায়। অথচ সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত না করে সরকার এই বিষয়ে কোনো কিছুই করতে পারবে না, এটা আমরা সবাই জানি। এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়ারও সুযোগ নেই। অনেকে ভুল করেন যে সাবজুডিস ম্যাটারে তো অনেকে অনেক কথা বলেন। সাবজুডিস ম্যাটারে অনেক কথা বলা আর আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ঘোষণা দেওয়া দুই জিনিস। কখনোই সাবজুডিস ম্যাটারে, বিশেষ করে যেটি সর্বোচ্চ আদালতে আছে, সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে পারেই না, কমিশন গঠন করব বা এগুলো, কারণ এগুলো বলার অর্থ হচ্ছে আপনি অসাংবিধানিক কাজ করছেন। কোটা বিষয় মূলত সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে, আদালত কিংবা সংসদের বিষয় নয়, কিন্তু এটি খেয়াল করে দেখেন। তো সর্বশেষে যখন হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ যে রায়, তার আংশিক রায় প্রকাশিত হলো এবং এখানে দেখা গেল যে সেই রায়ে তারা সরকার তথা নির্বাহী বিভাগকেই সংস্কারের জন্য পরামর্শ দিয়েছে, তখন তাদের দাবি আবার পরিবর্তন হয়ে গেল। এখন তারা দাবি করছে যে সংসদ বা আইনসভাকে আইন করতে হবে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। কিন্তু সংসদের কাজ এটি নয় কিন্তু। এবং আপনারা জানেন কি না যে সরকার পক্ষ, খেয়াল করে দেখেন, সরকার পক্ষের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে তাদের তর্ক উপস্থাপনেও এই বিষয়টি এনেছেন এবং আরও জোরালোভাবে আনবেন যে কোটা বিষয়ে নীতি বা পলিসি সিদ্ধান্ত নির্বাহী বিভাগেরই কাজ, এটি আদালতের নয়। কাজে সংসদে এই বিষয়ে আইন প্রণয়নের যে দাবি, এটাও কিন্তু একেবারে অজ্ঞতাপ্রসূত। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? এক একবার রাষ্ট্রের এক এক অঙ্গের কাছে দাবি করা হচ্ছে কেন? এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন। সর্বোচ্চ আদালতের আদেশের মাধ্যমে সরকারি পরিপত্র আবারও পুনর্বহাল হওয়ার পর আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। আরও কতগুলো বিষয় আপনাদেরকে আমি পরিষ্কার করতে চাই। সেটি হলো, একটি স্লোগান দেয়া হচ্ছে মেধা না কোটা বা কোটা না মেধা, মেধা মেধা। স্লোগানটি কিন্তু খুবই যৌক্তিক, আমি এই স্লোগানের পক্ষে। অবশ্যই মেধা, আমিও বলবো মেধা এবং মেধা, কিন্তু এই স্লোগানের মাধ্যমে যে বক্তব্য হাজির করা হচ্ছে সেখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কিভাবে আপনাদের পরিষ্কার করি? 35তম, 36তম, 37তম এবং 38তম BCS এর আমি পরিসংখ্যান নিয়েছি, অ্যাভারেজ করেছি। যতজন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন সেইখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয়েছে। সেই লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণের সংখ্যা কত জানেন? প্রিলিমিনারিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের 2.51%, অ্যাভারেজ 2.51%। এবং এই 2.51% ভাইভা ফেস করার পরে যখন তারা
উত্তীর্ণ হয়েছে সেটি আরও ছোট হয়ে 2.27% হয়ে গেছে। আপনারা খোঁজ করে দেখেন 35 থেকে 38 চারটা বিসিএস এর এই যে পরিসংখ্যান, অর্থাৎ এই 2.27% মধ্যে যারা চলে আসলো তারা 3টা ধাপ অতিক্রম করে একবারে চূড়ান্ত মেধা তালিকায় চলে এসছে। কিন্তু এই চূড়ান্ত মেধা তালিকায় যারা আছে তাদের উপরে এখন কোটার বিবেচনা করা হয়, তার আগে কিন্তু হয় না। কাজে যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা, ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইবা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করে দিচ্ছেন এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ ওই মেধা তালিকা আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য, তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না। যে কারণে পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে, এটা আমার অভিমত, এটা আপনারা দেখবেন। এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন, আচ্ছা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা বলা হচ্ছে, বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 2 দশকের উপরে মুক্তিযোদ্ধাদের তো চাকরিতে নেওয়া দূরের কথা, যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন সময় তারা নিগৃহীত হয়েছে। 2001-এর পরে এদেশে ক্ষমতায় কারা আসলো? বিএনপির সাথে জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী অপশক্তি, তারা ক্ষমতায় ছিল। আপনার ধারণা তখন মুক্তিযোদ্ধারা চাকরি পেয়েছে? কোটায় সুবিধা তো দূরের কথা। কাজে মুক্তিযোদ্ধা যারা এদের স্বাধীন করেছে তারা, তাদের পরিবার, তাদের সন্তান এবং পরবর্তী বংশধররাও কিন্তু দীর্ঘ সময় ধরে নিগৃহীত হয়েছেন, বঞ্চনার শিকার হয়েছেন। কাজেই যারা বঞ্চনার মেধা আপনি কিভাবে নির্ণয় করেন আপনি একটু বলেন তো আমাকে। যে ছেলেটা বা যে মেয়েটা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে ওই 2.27 মধ্যে ঢুকতে পারে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ভাইবা দেওয়ার পরে, সেই ছেলেটা বা মেয়েটা যদি মেধাবী না হয় তো কে মেধাবী? আপনি আমাকে বলেন, একজন একটা অবস্থাপন্ন ঘরে জন্ম হয়েছে, ভালো ভালো স্কুলে পড়াশোনা করেছে, টিউটরিংয়ের সুযোগ পেয়েছে, সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ঢুকে গেছে। আর একজন তার বংশ পরম্পরায় নিগৃহীত হয়েছে, সুযোগ পায়নি, কিন্তু তারপরও সে ওই মেধা তালিকায় ঢুকেছে, কিন্তু হয়তো প্রথম জনের চেয়ে 3 নম্বর কম পেয়েছে। তাহলে এই 3 নম্বর কম পেয়েছে তাকে বলবেন সে কম মেধাবী? সে তো সারা জীবন ধরে সুযোগ সুবিধাই পায়নি, পেলে তো সে 10 নম্বর বেশি পেত। তা আপনি মেধা নির্ণয় করছেন কিভাবে? কাজেই পুরো বিষয়টি আমি বিশ্বাস করি আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা তারা পুরো বিষয়টি জানা বোঝার চেষ্টা করবেন এবং তাদের বুঝতে হবে যে সরকারের যে অবস্থান এবং তাদের যে দাবি এটি কিন্তু একই জায়গায় মিলে গেছে। তারাও সরকারি পরিপত্র পুনর্বহাল চেয়েছে, সরকারও সেটার জন্য আইনি লড়াই করছে এবং সেটি পুনর্বহাল হয়েছে। এবং সরকার আদালতে বলছে যে এই কোটা বিষয় কি রেশিওতে হবে, যদি সংস্কার হয় বা না হয় বা যদি হয়, যাই হোক, এই এখতিয়ার নির্বাহী বিভাগের, এটি আদালতের নয়। কিন্তু সরকার এই তর্ক করছে আদালতে, এটি সংসদেরও নয়। কাজে আপনারা যেটি চাচ্ছেন তার সাথে সরকারের অবস্থান সংগতিপূর্ণ। সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে বলবো একটু সজাগ এবং সচেতন থাকতে, এবং আমি বিশ্বাস করি একটা ভালো কিছু হবে যেখানে মেধারই সর্বোচ্চ মূল্যায়ন হবে এবং বৈষম্য নিরসন হবে। এবং এটা অ্যাফার্মেটিভ অ্যাকশন যেটিকে বলে, এই যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটার উদ্দেশ্য কিন্তু সেটা মেধার মূল্যায়ন এবং বৈষম্য নিরসন, যেটি আপনাদের মূল দাবি, তার সাথে কিন্তু সংগতিপূর্ণ সরকারের অবস্থান এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান। অতীতে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, তো বিভিন্ন কারণে যখন রাজনৈতিক প্রোগ্রামগুলি থাকে রাস্তা বন্ধ হলে জনগণের অসুবিধা হয়, এটা আমরা জানি। কিন্তু যখন বিষয়গুলোর মধ্যে যৌক্তিকতা থাকে তখন এগুলো আমরা মেনে নিই। জনদুর্ভোগ ভোগান্তি হলেও আমরা মেনে নিই এই ধরনের রাজনৈতিক কর্মসূচির বিভিন্ন বিষয়গুলো। এবং আমি মনে করি যখন প্রথম হাইকোর্ট এই যে সরকারে জারি করা 2018 সালের পরিপত্র বাতিল করলো, তখন তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হলো, বুঝে না বুঝে যেভাবে হোক তারা এই দৃষ্টি আকর্ষণ করার জন্য যে রাস্তায় নামলো এবং নামার ফলেও জনভোগান্তি দুর্ভোগ তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যেও যৌক্তিকতা ছিল, এটা আমি মনে করি। কিন্তু আজকে যখন স্পষ্ট হয়ে গেল যে তাদের যে দাবি, সেই দাবির পক্ষেই সরকার পক্ষ আইনি লড়াই করছে সর্বোচ্চ আদালতে, এবং তারাও কিন্তু আইনজীবীর মাধ্যমে, আন্দোলনকারীদের আইনজীবীর মাধ্যমে পক্ষভুক্ত হয়েছে, সরকারের আইনজীবীর সাথে একসাথে দাঁড়াচ্ছে
এবং সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থানের মধ্যে আসলে ওই ধরনের পার্থক্য নাই, তাহলে এবং এই ধরনের অসাংবিধানিক দাবি তৈরি করার কোনো সুযোগ নাই যে ঘোষণা দিতে হবে, কমিশন করতে হবে, প্রক্রিয়া শেষ না করলে, আইনি প্রক্রিয়া শেষ না করলে, আদালতের প্রক্রিয়া শেষ না করলে এটা আপনি পারবেন না, এটা সবাই জানে। তাহলে এখন যে আন্দোলনের নামে যে রাস্তা অবরোধ করে জনভোগান্তি, এটা একেবারে অযৌক্তিক জনদুর্ভোগ এবং ভোগান্তি। আপনি অন্য কোনো এক্সাম্পল এনে বলতে পারবেন না যে তখনও তো হয়েছিল, এখনও হয়েছিল। দেখতে হবে যৌক্তিকতা আছে কিনা। যৌক্তিকতা থাকলে জনগণের অসুবিধা হয়, জনগণও মেনে নেয়। কিন্তু যখন যৌক্তিকতা থাকে না, এখন কোনো যৌক্তিকতাই নেই, কিন্তু আপনি রাস্তা আটকে রাখছেন, এটা আপনি করতে পারেন না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কোনো আন্দোলন কখনোই সফল হয় নাই, হবেও না, যে আন্দোলনের ফান্ডামেন্টালি তার কোনো যৌক্তিক ফাউন্ডেশন থাকে না, কোনো সততা এবং নৈতিকতা থাকে না। এটা থাকতে হবে। কিন্তু আপনি বলে দিচ্ছেন যে কোটা না মেধা, আপনি একটা অসত্য একটা ন্যারেটিভ বাজারে নিয়ে আসছেন যে কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে, অথচ আপনি বলছেন না কোটার বিবেচনা করা হয় মেধাবীদের মধ্য থেকে, যারা ওই 2.2 সাথে ঢোকে, ওইখানে সবগুলো স্তর অতিক্রম করে যারা ঢুকে। কাজে আপনি তো এই কথা বলছেন না, ওখানে একটা ডিস্ট্রিবিউশন হয় বৈষম্যকে কমানোর জন্য বরং, তাই তো? আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, একটা সময় পরে পরে কোটার বিষয় টাইপের বিষয়গুলো সমাজের অবস্থা পরিবর্তন, পারিপার্শ্বিকতা এগুলো মাথায় রেখে এগুলো মানুষের অধিকার সংরক্ষণের জন্য এটাকে যুগোপযোগী করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটা ঠিকই আছে, এগুলো সরকারও এগুলো চিন্তা করে। এখানে কিন্তু আপনি সরকারের কোনো পর্যায় থেকে দেখেছেন একেবারে উল্টো কোনো বক্তব্য দিতে কেউ দেয়নি। আমাদের কিন্তু একটা সংবেদনশীলতা, সহানুভূতি আছে স্পিরিটের সাথে, এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে অবস্থানকে আমরা কিন্তু করছি না, একেবারেই কোনোভাবে এটাকে আমরা উপেক্ষা করছি না। কিন্তু আমরা আমাদের শঙ্কা এবং আমাদের যে বিষয়টি হচ্ছে যে, বা উদ্বেগ যেটা, যে সবসময় আমরা অতীতে দেখেছি দেশ বিরোধী একটা অপশক্তি এর মধ্যে ঢুকে এইটাকে তারা সাধারণ এই ছাত্রছাত্রীদের আবেগকে কাজে লাগে, বিভ্রান্ত করে এটাকে অন্য ভিন্ন খাতে নিয়ে যায়। এখানেই সাবধান হতে বলছে। জনদুর্ভোগ যদি হয়, একটা সাইলেন্ট মেজরিটি আছে। ধরেন আপনি 1000 লোককে জড়ো করে অনেক চিৎকার করছেন, এটা অনেক বেশি শোনা যায়, আপনার টেলিভিশনে লাইভ করেন, মনে হয় যে অনেক মানুষই এগুলো করছেন, কিন্তু একটা বিশাল সাইলেন্ট মেজরিটি তারা কিন্তু দুর্ভোগের শিকার হলে তারা এগুলো পছন্দ করে না। তো সরকারের তো দায়িত্ব আছে জনদুর্ভোগের মধ্যে যারা পড়বে তাদের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন দেওয়া। সরকার আইন অনুযায়ী কাজ করবে, সাংবিধানিকভাবে তার যে পদক্ষেপ সেটি নেবে। আপনারা খেয়াল করে দেখুন, আমি এটা না বলে পারছি না, মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুদিন আগে কি হলো, প্যালেস্টাইনে এই যে 15,000-এর বেশি নারী, শিশু, বাচ্চাদের মেরে ফেললো, খুন করলো, হত্যা করলো ইসরায়েলি বাহিনী। এই হত্যাকারীদের পক্ষে টাকা পয়সা আরও যেন দিতে পারে সেই অনুমোদন দিল মার্কিন কংগ্রেস, শিশু এবং নারী হত্যাকারীদের। এবং শিশু মানে কি, বেবি, বাচ্চা, হাঁটতে পারেন এসব বাচ্চা শিশুরাও আপনারা দেখেছেন উন্ডেড হয়েছে। তো যখন এই হত্যাকারীদের এই পক্ষে যখন টাকা পয়সা আরও বরাদ্দ দিল মার্কিন কংগ্রেস, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে তাদের শিক্ষক, ছাত্র যাদের বিবেকবোধ আছে তারা কিন্তু জাগ্রত হয়ে প্রতিবাদ করলো। তারা যখন প্রতিবাদ করলো, যৌক্তিক একটা প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদকে কিভাবে দমন করেছে, একেবারে মিলিটারি কায়দায় পুলিশ পাঠিয়ে তাদের উপরে চড়াও হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ। একবারে নিরস্ত্র আপনার শিক্ষক, ছাত্র, তাদের উপর কিভাবে তারা অন্যায় অত্যাচার করেছে আটকানোর জন্য। সেই জায়গাতে আমরা তো অনেক সহনশীল, আমরা তো বলছি, বুঝাচ্ছি, এবং তারা যেসব প্রোগ্রাম নিয়েছে আমরা কিন্তু সহযোগিতাই করেছি এখন পর্যন্ত। কিন্তু আমরা বলছি যে আন্দোলনকারীদের দাবি এবং আমাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা সঠিক দিকে আগাচ্ছে। শুধু এই মুহূর্তে আমাদের কিছু হাত বাঁধা আছে নির্বাহী বিভাগের, যে এই মুহূর্তে আমরা ঘোষণা দিতে পারবো না, কারণ এটা সাবজুডিস ম্যাটার নিয়ে আপনি আলাপ করতে পারেন, কথা বলতে পারেন, যেটাও ঠিক না, কিন্তু আমরা করি। কিন্তু আপনি আনুষ্ঠানিক ঘোষণা যাচ্ছেন সরকার, এটা তো হতে পারে, এটা হয় না, এটা অসাংবিধানিক। তো ওই অন্যায্য দাবি, গায়ের জোরে পাহাড় ঠেলা, এগুলো তো করতে গেলে এটা যৌক্তিকতা হারিয়ে ফেলে, তখন কিন্তু আইনিভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে।